নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। লাগাতার ভারতকে হুমকি দিতে দিতে বাংলাদেশ বোধহয় সব থেকে বড় সমস্যায় পড়েছে আরাকান আর্মিকে নিয়ে। আরাকান আর্মির পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে কোনো ক্ষেত্রেই যোগাযোগ করা তো হচ্ছেই না, উল্টে তারা দিনের পর দিন রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে কার্যত হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। কালকে বাংলাদেশের পক্ষ থেকে সরকারিভাবে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করার একটা চেষ্টা করা হয়, কিন্তু বর্তমানে মোহাম্মদ ইউনূসের এই সরকারকে কার্যত আরাকান আর্মিরা কিন্তু পাত্তাই দিচ্ছে না। কালকে বাংলাদেশের পক্ষ থেকে পরিষ্কার একটি প্রেস বিবৃতি দেওয়া হয়। তারা বলে আরাকান আর্মি বর্তমানে রাইখানের 80 থেকে 85% জায়গা দখল করে আছে। আর রাইখান বাংলাদেশের এই রাজনীতির ক্ষেত্রে এবং বাংলাদেশের সীমান্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। তা আপনি এই প্রতিবেদনের শেষ অবধি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। বাংলাদেশের পক্ষ থেকে কি বলা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে রাইখান প্রদেশের 85% জায়গা দখল করে নিয়েছে আরাকান আর্মি। বিশেষ করে যেখানে রোহিঙ্গা প্রধান বসবাস, সেই জায়গাগুলো কিন্তু এখন আরাকান আর্মির দখলে। এর চেয়ে বড় কথা হলো বাংলাদেশ এবং মায়ানমার সীমান্তেও আরাকান আর্মির কিন্তু প্রভাব দেখা যায়। শুধু তাই নয়, একাধিক ক্ষেত্রে এই রোহিঙ্গা সমস্যা বাংলাদেশেরও কিন্তু মাথা ব্যথার কারণ হতে পারে। কারণ যদি এই রোহিঙ্গারা বিপুল পরিমাণে বর্ডার দিয়ে বাংলাদেশে ঢুকে যায়, তাহলে এদের খাওয়া, এদের থাকা এবং বিস্তীর্ণ একটা জনপ্রেশার, জনজীবনের চাপ কিন্তু বাংলাদেশের উপরে আসতে পারে। তার জন্যই কিন্তু মোহাম্মদ ইউনূস বারংবার এই আরাকান আর্মিদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। কালকে বাংলাদেশের একটি সেনা প্রধানের একটি পক্ষ থেকে একটি বিবৃতিও দেওয়া হয়েছে। তারা পরিষ্কারভাবে বলেছেন, আমরা বারংবার করে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে স্টেটমেন্ট সামনে আসার পর আন্তর্জাতিক মহল কিন্তু একাধিক সমীকরণ তৈরি করতে শুরু করে দিয়েছে। প্রথম কথা হলো, এই আরাকান আর্মি কেন বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করবে? এইটাই হলো সব থেকে বড় প্রশ্ন। আরাকান আর্মিকে বাংলাদেশ সরকার স্বীকৃতি দেয় না। এবার ভারত সরকার যদি কালকে বলে আল কায়দার সঙ্গে আমরা যোগাযোগ করতে চাই, আল কায়দা কি ভারত সরকারের সঙ্গে কালকে মিটিং এ বসে যাবে? অর্থাৎ যে সংগঠনকে আপনি রেকগনাইজডই করেন না, যে সংগঠনকে আপনি স্বীকৃতি দেননি, কার্যত বিদ্রোহী গ্রুপ বলে আপনার দেশের সংবাদ মাধ্যম লাগাতার প্রচার করে যাচ্ছে, সেই সংবাদ মাধ্যমগুলো কার্যত আরাকান আর্মিকে দেশের ক্ষতিকারক একটা সংগঠক হিসাবে চিহ্নিত করছে। সেই সংগঠনের সঙ্গে আপনারা মিটিং করতে চাইছেন আপনাদের দেশের সীমান্ত বাঁচাতে। এর থেকে বড় নৈতিক পরাজয় হয়তো মোহাম্মদ ইউনূস সরকারের কিছু হতে পারে না। দেখুন, যদি বাংলাদেশ এবং মায়ানমারের এই সীমান্তবর্তী অঞ্চলটা দেখেন, তাহলে দেখবেন এই যে রাখাইন বা রাইখান যেটাই আপনি বলেন, এই রাখাইন প্রদেশের 80% জায়গা কিন্তু বর্তমানে দখল করে নিয়েছে এই আরাকান আর্মি। আর এই রাখাইন থেকে কক্সবাজারের দূরত্ব কিন্তু অত্যন্ত ক্লোজড। অর্থাৎ বাকি 20% জায়গা যদি আরাকান আর্মি কনসিডারলি এগিয়ে যেতে পারে, তাহলে কিন্তু কক্সবাজারের দিকে তারা কিন্তু অ্যাগ্রেসিভলি এই জায়গায় কিন্তু নিজেদের আধিপত্য বিস্তার করতে পারবে। আরো ইন্টারেস্টিংলি কি বিষয় জানেন, একাধিক মিডিয়া রিপোর্টে এসছে এই রাখাইন এবং কক্সবাজারের যে মাঝে, সেই মাঝে কিন্তু প্রায় 2 লক্ষ রোহিঙ্গা বসবাস করছে। অর্থাৎ তারা মায়ানমার থেকে মানে কার্যত প্রতারিত এবং তারা বাংলাদেশ বর্ডারের কাছে এসে বসবাস করছে। এই সংখ্যাটা কিন্তু 2 লক্ষ। আর এই রোহিঙ্গারা কিন্তু কার্যত আরাকান আর্মিদের প্রধান শত্রু হিসাবে আরাকান আর্মিরা বিবেচিত করে, এবং রোহিঙ্গারা দিনের পর দিন কিন্তু আরাকান আর্মি দ্বারা নিগৃহীত হয়েছে, নির্যাতিত হয়েছে। এবং এই 2 লক্ষ রোহিঙ্গা যদি বাংলাদেশে ঢুকতে চায়, তাহলে বাংলাদেশ সরকার কি করবে এই উত্তর কিন্তু তাদের কাছে নেই। আর এর জন্যই বাংলাদেশের পক্ষ থেকে বারংবার করে এই আরাকানদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু এই মোহাম্মদ ইউনূস সরকারকে কার্যত পাত্তাই দিতে চাইছেন না এই আরাকান আর্মি। পাশাপাশি বাংলাদেশের কিন্তু প্রধানত চিন্তার বিষয় কক্সবাজার নয়, কক্সবাজারের পাশাপাশি এই চট্টগ্রাম এবং চট্টগ্রামের দক্ষিণে সেন্ট মার্টিনস, এই দ্বীপটাও কিন্তু আরাকানদের প্রধান নজরে আছে, তা একাধিক আন্তর্জাতিক মহল কিন্তু অলরেডি বলে দিয়েছে। এই সেন্ট মার্টিনস কিন্তু 2017-18 সালেও তারা দাবি করেছিল। শুধু 2017-18 সাল নয়, যদি ইতিহাস দেখেন তাহলে দেখবেন সেন্ট মার্টিনস দ্বীপ কিন্তু মায়ানমারের এই বিদ্রোহী গ্রুপ দিনের পর দিন দাবি করে এসছে। শেখ হাসিনা ছিল বলে বিষয়টা যেভাবে মানে ডিপ্লোম্যাটিক ওয়েতে মিটমাট করতে পেরেছে এবং পরবর্তীকালে আন্তর্জাতিক সামুদ্রিক আইনের আওতায় এনে বাংলাদেশ পুরো বিষয়টাকে মিটিয়েছে, বর্তমানে ইউনূস সরকারের কিন্তু সেই ক্যালিবার নেই। ফলে এই সেন্ট মার্টিনস দ্বীপের দিকে যদি আরাকান আর্মিরা এগিয়ে যেতে শুরু করে, তাহলে কিন্তু কার্যত
এই আরাকান আর্মির কাছে বাংলাদেশের যে বিজেপি, বাংলাদেশের যে অঞ্চল একটা 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 অন্যতম প্রধান অঞ্চল, তা কিন্তু হারিয়ে ফেলতে পারে। পাশাপাশি এই পার্টিকুলার অঞ্চলে দুটো অঞ্চল আছে এই পার্টিকুলার জায়গায়। একটা হলো টেকনাফ অঞ্চল, যে টেকনাফ অঞ্চলের সংলগ্ন নাফ নদী আছে, যেই নাফ নদীতে ইতিমধ্যে আরাকান আর্মি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে জাহাজ চলাচল করা যাবে না, অর্থাৎ বাংলাদেশের মৎস্যজীবীরা নাফ নদীতে যেতে পারবে না। উল্টো দিকে সেন্ট মার্টিনস দ্বীপেও যেন এখন পর্যটক না যাওয়া যায়, কোনো জাহাজ যেন না যায়, এই রকম একটি সরকারি বিবৃতি জারি করে দিয়েছে বাংলাদেশ। ফলে এই যে আরাকান আর্মিদের এই দাপট, শুধুমাত্র রোহিঙ্গা ইস্যু বাংলাদেশে মানে নতুন করে বাড়বে তা নয়, সেন্ট মার্টিনস দ্বীপ এবং এই ভরা মরশুমে পর্যটন শিল্প তো ধাক্কা খাচ্ছেই। উল্টে নাফ নদীতে মৎস্যশিল্পীরা বা মৎস্যজীবীরা যদি না যায়, তাহলে তো তারা মানে ব্যবসা বাণিজ্যও একটা বড় ধাক্কা খেতে পারে। ফলে আরাকান আর্মি শুধুমাত্র সীমান্তে থ্রেট তৈরি করছে না, বাংলাদেশের ইকোনমিক্যাল জায়গাতেও কিন্তু থ্রেট তৈরি করছে। এবং সেন্ট মার্টিনস এবং চট্টগ্রামকে কার্যত যদি এই আরাকান আর্মি না নিজেদের দখলে নিয়ে যেতে চায়, যে সম্ভাবনায় কিন্তু বেড়েছে, সেখানে কিন্তু বাংলাদেশের একটা সীমান্ত কার্যত দিনের পর দিন আরো অশান্তকর একটা জায়গায় চলে যাবে, এবং যার দায় কিন্তু বর্তমানে ইউনূস সরকারের। এবার একটু অন্য প্রসঙ্গে আসি। এই যে আরাকান আর্মির ভূমিকাটা আমি এতদিন ধরে বা এতক্ষণ ধরে আপনাদেরকে দিনের পর দিন বলে যাচ্ছি, বোঝানোর চেষ্টা করছি। অনেকে প্রশ্ন তুলছেন এর পিছনে ভারত কিভাবে থাকতে পারে, এবং ভারত সাম্প্রতিক সময় এমন কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে যার জন্য আন্তর্জাতিক মহল মনে করছে এই পুরো বিষয়টার নেপথ্যে হয়তো ভারতবর্ষ আছে। কারণ দেখবেন, ভারতবর্ষকে লাগাতার বাংলাদেশ কিন্তু সেভেন সিস্টার্স নিয়ে হুমকি দিয়েছে। দিনের পর দিন ভারতবর্ষকে তারা সেভেন সিস্টার্স নিয়ে হুমকি শুধু দেয়নি, বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিল সেভেন সিস্টার্সকে অশান্ত করবে, শিলিগুড়ি করিডরকে নিয়ে নেবে। এইরকম একাধিক কথা কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বারংবার ভারতবর্ষের উদ্দেশ্যে বলা হয়েছে। আর এই সেভেন সিস্টার্সকে আক্রমণ করতে গিয়ে সেভেন সিস্টার্স বা শিলিগুড়ি করিডরের বিকল্প যে পরিকল্পনা ভারতবর্ষ নিয়েছে, সেই পরিকল্পনাটা সাকসেসফুল করার জন্য এই মুহূর্তে ভারতের সমর্থন প্রয়োজন আরাকান আর্মির। আর এর জন্য কিন্তু ভারত কিছুদিন আগে আরাকান আর্মিকে একটি মিটিং ইনভাইটও করেছিল, তা কিন্তু আজকে প্রকাশিত হয়েছে। অর্থাৎ এই ধরনের একটি মিটিং এই আরাকান আর্মিদের দাপট তা কিন্তু বাড়াতে সাহায্য করেছে বলে অনেকে মনে করছেন। ভারত এই সেভেন সিস্টার্স বা এই শিলিগুড়ি করিডরকে রক্ষা করার জন্য কি প্রজেক্ট নিয়েছিল, আমি এর আগেও আপনাদের বলেছি, কালাদান প্রজেক্ট। এই কালাদান প্রজেক্ট কি? কালাদান প্রজেক্ট হলো ভারতবর্ষ চেয়েছিল সেভেন সিস্টার্সের সঙ্গে ভারতের পূর্ব প্রান্তে যোগাযোগ যেন বৃদ্ধি পায়। আর এর জন্যই তারা শিলিগুড়ি এবং এই মানে করিডর, এই চিকেন্স করিডরকে এড়িয়ে মেঘালয় এবং ত্রিপুরার সঙ্গে বঙ্গোপসাগরের উপর দিয়ে শিলিগুড়ি অবধি একটি যাত্রা পথ তৈরি করার একটা চেষ্টা করেছে। এই লক্ষ্যটা একটাই, বঙ্গোপসাগরে নিজের নিয়ন্ত্রণকে প্রভাব বিস্তার করা, এবং ইন কেস অফ এনি এমার্জেন্সি যদি শিলিগুড়ি করিডর অশান্ত হয়ে যায়, যে এই কালাদান প্রজেক্ট মারফত ভারত যেন নর্থ ইস্টের সঙ্গে অন্য প্রান্তের যোগাযোগকে সুগঠিত করতে পারে। এখানে কিন্তু চায়নারও একটা নজরদারি ছিল। ফলে এই চায়না কিন্তু দিনের পর দিন মায়ানমারের জুংটা সেনাবাহিনী অর্থাৎ মায়ানমারের সরকারি সেনাবাহিনীকে সাহায্য করেছিল একমাত্র এই বঙ্গোপসাগরের কন্ট্রোলের জন্য। কিন্তু আজ ভারতবর্ষ যে আরাকান আর্মির সঙ্গে মিটিং করে আরাকান আর্মিকে এই জায়গার কন্ট্রোলটা ওদের হাতে যে চলে গেল, এর ফলে কিন্তু ভারতবর্ষ সব থেকে বেশি লাভবান হলো। কারণ কি জানেন, এই পার্টিকুলারলি যদি এই জায়গাটা আপনারা বিশ্লেষণ করেন, তাহলে দেখতে পাবেন এখানে একটি জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো পালতোরা। এই পালতোরা জায়গা কিন্তু বর্তমান আরাকান আর্মিদের দখলে। এই প্রজেক্ট, এই কালাদান প্রজেক্ট যদি সম্পূর্ণ করতে চায়, তাহলে পালতোরা জায়গাটা কিন্তু ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা ভারত জানতো। আর ভারত জানতো বলেই আরাকান আর্মিদের এই মিটিং এ কিন্তু ভারতবর্ষ এর আগেই ডেকেছিল। একটু ইতিহাসে ফিরে যেতে হবে এবার আপনাদের। দেখুন, আরাকান আর্মির সঙ্গে ভারতের কি সম্পর্ক তা বোঝার জন্য ইতিহাসটা জানা ইম্পর্টেন্ট। 1995 সালে বার্মিস আর্মি, তখন মায়ানমার নাম ছিল না, বার্মিস ছিল, বার্মিস আর্মিরা এই আরাকানদের উপর নির্বিচারে কিন্তু অত্যাচার করছিল। তখনও আরাকান আর্মিরা এত প্রভাবশালী হয়নি, তারা নিজস্ব টিম ফর্ম করতে পারেনি। অর্থাৎ বার্মিস আর্মিরা এদেরকে ডমিনেট করে এই মায়ানমার সীমান্ত এবং বাংলাদেশ মায়ানমারের যে সীমান্তের দখল কিন্তু নিয়ে নেয়। ভারতবর্ষ ভেবেছিল বার্মিস আর্মিরাই কিন্তু মায়ানমারকে ডমিনেট করবে। সে সময় কিন্তু বার্মিস আর্মিদের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত ভালো ছিল। পরবর্তীকালে ভারতবর্ষ রিয়েলাইজ করে যদি সেভেন সিস্টার্সে যেরকম বিদ্রোহী কার্যকলাপ বাড়ছে এবং যেভাবে বঙ্গোপসাগরের উপর চীন কড়া নজর রেখেছে, তার জন্য এই এলাকার মায়ানমারের তৈরি হওয়া বিদ্রোহী গ্রুপগুলোর সঙ্গে সম্পর্ক ভালো করতে হবে।
তার জন্য কিন্তু ভারতবর্ষ এই আরাকান আর্মিদের সঙ্গে একাধিক ক্ষেত্রে বিভিন্ন ভালো সম্পর্ক এবং ভালো রকম মিটিং করার বিভিন্ন ক্ষেত্রে সাহায্য বা চেষ্টা করেছিল। এর ফলে বার্মিস আর্মি, যারা মায়ানমারের আর্মি ছিল, তারা কিন্তু ভারতবাসীকে সন্দেহ করতে শুরু করে। ভারত তখন বিভিন্ন পন্থা অবলম্বন করে বার্মিস আর্মিকে কনফিডেন্টে নেওয়ার চেষ্টা করে। 1998 সালে বার্মিস আর্মি তাড়া খেয়ে মানে প্রায় 73 জন আরাকান ফাইটার ভারতবর্ষে ঢুকে পড়ে এবং আন্দামানে তারা কিন্তু শেল্টার গ্রহণ করে। ভারতবর্ষ কিন্তু তাদেরকে শেল্টার গ্রহণ করতে সাহায্য করেছিল, কিন্তু পরবর্তীকালে বার্মিস আর্মি কিন্তু তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারের পর 6 জনকে তারা হত্যা অবধি করে। ফলে আরাকান আর্মির সঙ্গে সম্পর্কটা কিন্তু সে সময় ভারতবর্ষের অত্যন্ত খারাপ হয়ে গেছিল। কিন্তু ভারতবর্ষ রিয়েলাইজ করে যদি 7 সিস্টার্সকে শান্ত করতে হয় তাহলে মায়ানমারের এই বিদ্রোহী গ্রুপকে হাতে রাখা অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং যদি শিলিগুড়ি করিডোরের বিকল্প এই কালাদান প্রজেক্টকে তৈরি করতে হয় তাহলে আরাকান আর্মির সঙ্গে সম্পর্ককে ভালো করতে হবে। ফলে আরাকান আর্মির সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য ভারতবর্ষ কিন্তু এই এলাকার 3টে বিদ্রোহী গ্রুপকে একটি মিটিং এ ইনভাইট করেছিল, যার মধ্যে উল্লেখযোগ্য হলো কাচিন ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ এবং আরাকান আর্মি। এই আরাকান আর্মির সঙ্গে ভারতবর্ষ সে সময় সংবিধান, সে সময় ভবিষ্যৎ পরিকল্পনা, দূরদর্শী বিভিন্ন পদক্ষেপ ইত্যাদি একাধিক বিষয় নিয়ে আলোচনা করে এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করে ভারতবর্ষ অফিসিয়ালি না হলেও আনঅফিসিয়ালি তাদেরকে স্বীকৃতি দিচ্ছে আর রিকগনাইজেশন দিচ্ছে বলেই আমরা কিন্তু আপনার সঙ্গে মিটিং এ এসছি। অর্থাৎ এইখানেই কিন্তু আরাকান আর্মি কিন্তু ভারতের দিকে ঝুঁকতে শুরু করে। অর্থাৎ জুনটা সেনাবাহিনীর উপরে চায়নার হাত থাকলেও আরাকানদের নেপথ্যে যে ভারত ছিল তা কিন্তু আজকে অনেকেই বুঝতে শুরু করে দিয়েছেন। অর্থাৎ মোহাম্মদ ইউনূস যখন ভারত বিরোধী কথা বলছেন তখন পাল্টা না দিয়ে অন্য একটা চাল চেলে বাংলাদেশকে অশান্ত করে দাও, বাংলাদেশের সীমান্ত 271 কিলোমিটার সীমান্ত অন্য দেশের দখলে পাঠিয়ে দাও, এর থেকে বড় পরিকল্পনা হয়তো ভারতবর্ষ এর আগে জিও পলিটিক্যাল সার্ফেসে সাম্প্রতিক সময় খুব কমই করেছে। পাশাপাশি এই যে পালতোরা জায়গাটা, এই পালতোরা জায়গাটা হলো কালাদানের অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ। যেই পালতোরা জায়গাটা বর্তমানে আরাকানদের অন্যতম শক্ত ঘাঁটি। এই শক্ত ঘাঁটি কিন্তু আরাকানদের যদি এখন দখলে থাকে, ভারত যদি আরাকানদের সঙ্গে সম্পর্ক ভালো রাখে, তাহলে কিন্তু এই কালাদান প্রজেক্ট ভারতবর্ষের দখলে কিন্তু হওয়ার সময়ের অপেক্ষা, যা ভারতবর্ষ কিন্তু সাকসেসফুলি করে দেখিয়ে দিল। এর মধ্যে 3টে গুরুত্বপূর্ণ মিটিং হয়। এই মিটিংগুলো হয়েছিল চীনের বিদেশ মন্ত্রীর সাথে অজিত দোভালের ঠিক 2 দিন আগে, আর তার 2 দিন আগে রাজনাথ সিং এর সঙ্গে মিটিং হয় চীনের প্রতিরক্ষা মন্ত্রী, আর তার ঠিক কিছুদিন আগে ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে চীনের বিদেশ মন্ত্রীর সঙ্গে মিটিং হয় ভারতের জয়শঙ্কর। আর চীনের সঙ্গে ভারত কেন মিটিং করেছিল? যেখানে চীন এইভাবে বঙ্গোপসাগরের উপর ভারতকে থ্রেট দিয়েছে, যেভাবে চীন ভারতবর্ষের বিপক্ষে যেতে গিয়ে জুনটা সেনাবাহিনীকে দিনের পর দিন অর্থ সাহায্য করে আরাকানদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে, ঠিক সেখানে জয়শঙ্কর এবং অজিত দোভালরা কেন চীনের সঙ্গে মিটিং করলেন? কারণটা খুব সহজ, কারণ তারা দুজনেই আমেরিকার বাইডেন প্রশাসনের বিপক্ষে একটা জনমত গঠন করতে চেয়েছিলেন ব্রিক্সের সম্মেলন থেকে। তারা ডলারের বিকল্প একটি রুপি প্ল্যান পরিকল্পনা করেছিলেন, যদিও সেটা এখন কতটা বাস্তবায়িত হবে জানা যায়নি, কিন্তু এই আমেরিকাকে তারা কার্যত বিভিন্ন দিক দিয়ে চাপে ফেলতে গিয়ে তারা বুঝেছেন যদি আরাকান আর্মি কার্যত এই জায়গাটার নতুন প্রভাব তৈরি করে তাহলে এই অঞ্চলে কিন্তু রোহিঙ্গা সমস্যা দিনের পর দিন বজায় থাকবে। আর রোহিঙ্গা সমস্যা মেটাতে দিনের পর দিন একটা দেশই কিন্তু ফান্ডিং করে যাচ্ছে বাংলাদেশকে, যার নাম আমেরিকা যুক্তরাষ্ট্র। কিছুদিন আগে ইউনুস সরকার কিন্তু আমেরিকায় গেছিলেন, সেখানে ক্লিন্টন ফাউন্ডেশনের প্রোগ্রামে আমেরিকা প্রায় $100 মিলিয়ন এই রোহিঙ্গা ইস্যুতে, তার বেশি হতে পারে কম নয়, এক্সাক্ট ফিগারটা আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, কিন্তু $150 মিলিয়ন কিন্তু বাংলাদেশকে দেয় শুধু রোহিঙ্গা সমস্যা মেটাতে, যা কিন্তু বাইডেন প্রশাসনের এই নির্বাচনের সব থেকে বড় ড্রব্যাক মনে করেন। কারণ আমেরিকানরা বলেছিলেন আমাদের ট্যাক্সের টাকা কিসের জন্য অন্য দেশকে তুলে দেওয়া হবে, আমাদের ট্যাক্সের টাকায় কেন অন্য দেশ যুদ্ধে লিপ্ত হবে, আমাদের ট্যাক্সের টাকা আমাদের দেশের জন্য আপনি খরচ করুন। কিন্তু বাইডেন কিন্তু সে অর্থে শোনেননি সেই কথাগুলো, নিজের দেশবাসীর কথাকে উপেক্ষা করে রোহিঙ্গা সমস্যা তো পৃথিবীর সমস্যা নয়, রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের ইন্টারনাল সমস্যা, রোহিঙ্গা সমস্যা মোহাম্মদ ইউনূসের সমস্যা। এই রোহিঙ্গা সমস্যা মেটাতে কেন বাইডেনকে কয়েক মিলিয়ন ডলার সে সময় মোহাম্মদ ইউনূসের হাতে তুলে দিতে হলো, সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন। এবং সেই পুরো বিষয়টা কিন্তু ভারত এবং চায়না কোনোভাবেই ভালোভাবে নেয়নি।
আর এখান থেকে কিন্তু নতুন সম্ভাবনা উঠে যায় যে জুনটা সেনাবাহিনীকে সমর্থন করা কিন্তু ভারতের সঙ্গে এই মিটিং এর পর চায়না বন্ধ করে দেয়। না হলে চায়নার মতো একটা প্রভাবশালী সেনাবাহিনী মানে একটা দেশ জুনটা সেনাবাহিনীকে সাহায্য করবে আর জুনটা সেনাবাহিনী আরাকানদের কাছে আত্মসমর্পণ করবে, এটা কিন্তু চায়নারও আত্মবিশ্বাসী ঘা লাগতে বাধ্য। কিন্তু চায়না কিন্তু জেনে শুনে এই জুনটা সেনাবাহিনীর হাত থেকে মানে নিজেদেরকে সরিয়ে নিয়েছিল এবং তাদের উপর থেকে মাথার হাতটা কার্যত সরিয়ে দেয়। অর্থাৎ অজিত দোভাল, জয়শঙ্কর এবং রাজনাথ সিং এর এই ধারাবাহিকভাবে মিটিং এই আরাকান আর্মিদের দাপট এবং প্রভাবকেও কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করেছিল বলে একাধিক সংবাদ মাধ্যম কিন্তু এই বিষয়ে প্রতিবেদন প্রকাশও করেছে। সব মিলিয়ে বাংলাদেশকে অশান্ত করার যে পরিকল্পনা অন্তত আরাকান আর্মিরা বর্তমান সময় করেছে, ভারত কিন্তু সে বিষয়ে সরকারি স্টেটমেন্ট না দিলেও ভারতের একাধিক কার্যকলাপ এবং প্ল্যানিং আজকে দিনের আলোর মতো কিন্তু আন্তর্জাতিক মহলে পরিষ্কার হয়ে বুঝিয়ে দিয়েছে মোহাম্মদ ইউনূস আসলে কোনো রাজনীতিবিদই নয়, কূটনীতিবিদ তো ননই। না হলে ভারতের মতো প্রভাবশালী দেশকে এই রকম দিনের পর দিন হুমকি দিয়ে বড় ভুলটা করতে পারতেন না। এখন নিজের দেশ বাঁচাবেন, সেন্ট মার্টিনস বাঁচাবেন, আরাকান আর্মিদের সঙ্গে কিভাবে কথা বলবেন, নাকি 2 লক্ষ রোহিঙ্গার দায় মাথায় নিয়ে আন্তর্জাতিক মহলের কাছে হাত পাতবেন, সমস্ত প্রশ্নের উত্তর মোহাম্মদ ইউনূসের কাছেও কিন্তু নেই। নিঃসন্দেহে বিপাকে বাংলাদেশ, যার পরিকল্পনা কিন্তু অনেক দিন আগে করে বসে গেছে ভারতবর্ষের অজিত দোভাল এবং জয়শঙ্কর নামক দুজন ভদ্রলোক। আপনারা কি ভাবছেন? কমেন্টে জানাবেন আপনাদের কথা। ধন্যবাদ।